বাংলাদেশের উন্নয়ন সম্পর্কে আমাদের দেশীয় মিডিয়াগুলো আসলে আমাদেরকে কি দেখায়? এসব ভিডিও দেখলে আপনার মনে হবে বাংলাদেশ প্রতিনিয়ত উন্নয়নশীল দেশের কাতারে অগ্রসর হচ্ছে। দেশের যদি এতটাই উন্নয়ন এবং দেশের মানুষের জীবনযাত্রার অগ্রগতি হয়ে থাকে, তাহলে দেশের মানুষ কেন প্রায়শই দেশের সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে রাজপথে নেমে আসে? উন্নয়নশীল দেশ হবার পরেও দেশের মানুষকে কেন বেশিরভাগ সময় লোডশেডিংয়ে ভুগতে হয়? দেশের মানুষ এখন মাছ কিনতে না পেরে মাছের কাঁটা কিনে খায়। পণ্যদ্রব্যের উচ্চ মূল্য বৃদ্ধির কারণে মধ্যবিত্তদের গরুর মাংস, ইলিশ মাছ এবং অন্যান্য শখের খাবার খাওয়া আকাশের চাঁদ ধরার মতো হয়ে গেছে। ইলিশ উৎপাদনকারী 11টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম হলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষের ইলিশের সুগন্ধ পাবার সৌভাগ্য হয় না। যেখানে দেশের সাধারণ মানুষ খেয়ে পড়ে জীবনযাপন করতে পারছে না, সেখানে দেশ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, আর তাদের কোনো সুষ্ঠু বিচারই হচ্ছে না। দেশের উচ্চবিত্তদের কাছে বাংলাদেশটা জান্নাত মনে হলেও মধ্যবিত্ত এবং নিম্নবিত্তদের কাছে বাংলাদেশ এক টুকরো জাহান্নামে পরিণত হয়েছে। তবে এর মানে যে আমাদের বাংলাদেশের উন্নয়ন হচ্ছে না এমনটা না। বিএনপির আমলে আমাদের দেশের যে অবস্থা ছিল তার চেয়ে বর্তমানে আমাদের দেশ অনেক উন্নত হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। শেখ হাসিনার আমলে এই 15 বছরে আমরা দেশের অভূতপূর্ব উন্নয়ন দেখতে পেয়েছি। তবে এসব উন্নয়নের পেছনে অনেক কঠিন কিছু সত্য লুকিয়ে আছে। বাংলাদেশের বড় বড় অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ প্রকল্প সহ অন্যান্য নানা উন্নয়নের জন্য নেয়া বাংলাদেশ সরকারের ঋণ বর্তমানে $100 বিলিয়ন ছাড়িয়ে গিয়েছে। আপনি হয়তোবা অনুমান করতে পারছেন না $100 বিলিয়ন কত বড় একটা অঙ্ক। আমাদের 2024-25 অর্থ বছরের পুরো দেশের বাজেট নির্ধারণ করা হয়েছে $68 বিলিয়ন। এবার চিন্তা করুন, আমাদের দেশীয় ঋণ আমাদের বার্ষিক বাজেটের প্রায় দ্বিগুণ হয়ে গেছে। তবে আরো ভয়ের বিষয় হচ্ছে সঠিক সময়ে এই ঋণ পরিশোধ করতে না পারার কারণে সুদ বৃদ্ধি পেয়ে এই ঋণের অঙ্ক প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। আপনি কি ভাবতে পারেন আমাদের দেশের এত বড় ঋণ সম্পর্কে আমাদের দেশীয় মিডিয়াগুলো সহ কেউই কখনো আমাদেরকে সচেতন করেনি? এই $100 বিলিয়ন ঋণ কি বাংলাদেশ সরকার তাদের সম্পত্তি বিক্রি করে পরিশোধ করবে? না, এই ঋণ আমাদের মতো সাধারণ জনগণকেই পরিশোধ করতে হবে। এই ঋণ পরিশোধের লক্ষ্যে বাংলাদেশ সরকার 2024-25 অর্থ বছরের বাজেটে সবকিছুর কর বৃদ্ধি করেছে। আপনি হয়তোবা ভাবতে পারছেন না আমাদের জন্য কতটা ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করছে। বর্তমানে আপনার আমার মাথার উপরে $1.5 লাখ টাকার ঋণ ঝুলে আছে। এই সরকারের আমলে বাংলাদেশের এতটাই উন্নয়ন হয়েছে যে বর্তমানে আমাদের মাথাপিছু ঋণ দাঁড়িয়েছে $1.5 লক্ষ টাকা। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব বাংলাদেশের ঋণ কিভাবে $100 বিলিয়ন হলো, এত বড় ঋণ সরকার কিভাবে পরিশোধ করবে। এভাবে ঋণ নিয়ে কি বাংলাদেশের উন্নয়ন করা খুব জরুরি ছিল? চলুন শুরু করি। বাংলাদেশের ঋণ কিভাবে $100 বিলিয়ন হলো সেটা জানার আগে আমরা একটু জানার চেষ্টা করি যে বাংলাদেশ মূলত কার কার কাছ থেকে কত টাকা ঋণ নিয়েছে, আর বাংলাদেশ যদি তাদের ঋণ পরিশোধ করতে না পারে তাহলে তারা কি কি পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের ঋণ সম্পর্কে বিবিসির একটি প্রতিবেদনে বলা হয়েছে, বিগত 7 বছরে বাংলাদেশের ঋণ হয়েছে পূর্বের চেয়ে দ্বিগুণ। খুবই ভয়ঙ্করভাবে প্রতিনিয়ত বাংলাদেশের এই ঋণের পরিমাণ বেড়েই চলেছে। এই ঋণের মধ্যে বাংলাদেশ ভারতের কাছ থেকে নিয়েছে $1.02 বিলিয়ন, রাশিয়ার কাছ থেকে নিয়েছে $5.09 বিলিয়ন এবং জাপানের কাছ থেকে নিয়েছে $9.21 বিলিয়ন। 2020-21 অর্থ বছরে বাংলাদেশ সরকারের ঋণ ছিল প্রায় $50 বিলিয়ন। সেটি 2022-23 অর্থ বছরে $62 বিলিয়ন ছাড়িয়ে যায়। দেশের পূর্ববর্তী ঋণ এত বেশি হবার পরেও বাংলাদেশ সরকার তাদের ঋণ নেওয়া বন্ধ করেনি। 2023-24 অর্থ বছরে বাংলাদেশ সরকার আবারও $563 কোটি বা $5.63 বিলিয়ন এক বিশাল ঋণ নেয়, যার ফলে পূর্ববর্তী ঋণ সহ এই নতুন ঋণের সুদ প্রতিনিয়ত বাড়তে থাকে এবং বর্তমানে এই ঋণ প্রায় $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। দেশের বড় বড় অর্থনীতিবিদরা বিভিন্ন সময় দেশের সরকারকে এত বিশাল ঋণ সম্পর্কে সচেতন করলেও তারা সবসময় এই বিষয়টিকে এড়িয়ে গেছে। আমরা দেশের জনগণ হিসেবে একটা প্রশ্ন করতেই পারি যে এত টাকা সরকার ঋণ নিয়ে আসলে করেছেটা কি? একটা দেশ যখন ঋণ নেয় তার কিছু সুনির্দিষ্ট কারণ থাকে। বাংলাদেশ মূলত অবকাঠামোগত উন্নয়ন, বিদ্যুৎ প্রকল্প সহ বিভিন্ন দেশীয় উন্নয়নের জন্য বিভিন্ন দেশ থেকে বিভিন্ন সময় ঋণ নিয়েছে। শেখ হাসিনা সরকার গত 15 বছরে বাংলাদেশের পুরো চিত্রকেই বদলে দিয়েছে। 2009 সালে যখন শেখ হাসিনা প্রথমবার ক্ষমতায় আসে তখন বাংলাদেশে বিদ্যুৎ ব্যবস্থার অবস্থা ছিল খুবই খারাপ। 2008 সালের আগে বাংলাদেশে গড়ে প্রতিদিন 16 থেকে 18 ঘন্টা করে বিদ্যুৎ থাকতো না। তখন পুরো দেশে 4200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হতো, আর বর্তমানে প্রায় 25,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়। শিক্ষাক্ষেত্রেও শেখ হাসিনার অবদান অনস্বীকার্য। একটা সময় বাংলাদেশে পড়াশোনা করার জন্য অনেক টাকা খরচ হতো শুধুমাত্র বই কেনার জন্য, যেটা বাংলাদেশের অনেক পরিবারের জন্য প্রায় অসম্ভব ছিল। তবে শেখ হাসিনা 1 থেকে 10 পর্যন্ত বিনামূল্যে বই এবং গরিব মেধাবী ছাত্রদের উপবৃত্তি প্রদান করা শুরু
শুরু করে, যার ফলে বাংলাদেশের শিক্ষাক্ষেত্রে অন্যরকম অগ্রগতি দেখা যায়। এছাড়া বাংলাদেশকে ডিজিটালাইজেশনের আওতায় অন্তর্ভুক্ত করার পেছনে শেখ হাসিনার অনেক বড় অবদান আছে। শেখ হাসিনার উদ্যোগেই বর্তমানে বাংলাদেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রায় 12,37,00,000 এবং ইন্টারনেট ব্যবহারকারী মানুষের সংখ্যা প্রায় 4,46,00,000 ছাড়িয়ে গেছে। শেখ হাসিনার আমলেই আমরা নারীর ক্ষমতায়নের অনেক বড় পরিবর্তন দেখতে পেয়েছি। এছাড়া আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের বিদেশে পাঠানোর পেছনেও শেখ হাসিনার অনেক বড় অবদান আছে। বর্তমানে বিশ্বের 157টি দেশে আমাদের 86 লক্ষ শ্রমিক নিয়োজিত আছে। বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতকে শেখ হাসিনা নিয়ে গিয়েছেন অন্য লেভেলে। বাংলাদেশের হতদরিদ্র মানুষদেরকে নিরাপদ রাখতে শেখ হাসিনা চালু করেছে বিভিন্ন ধরনের ভাতা প্রদান ব্যবস্থা। 2009 সালে এই খাতে খরচ করা হতো 13,845 কোটি টাকা, কিন্তু বর্তমানে এই খাতে খরচ করা হয় 25,371 কোটি টাকা। শেখ হাসিনার আমলেই তৈরি হয়েছে পদ্মা সেতু, উন্নত হয়েছে বাংলাদেশের শহর গ্রাম সব অঞ্চল। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট, বাংলাদেশের সড়ক ও পরিবহন পথের উন্নয়ন সহ বিভিন্ন সময় বিভিন্ন খাতের জন্য বাংলাদেশ সরকার বৈদেশিক ঋণ নিয়েছিল। সেই ঋণ সঠিক সময় মতো পরিশোধ করতে না পারায় প্রতিনিয়ত ঋণের সুদ বৃদ্ধি পেয়েছে এবং সেই সাথে ঋণের পরিমাণ বাড়তে বাড়তে $100 বিলিয়ন ছাড়িয়ে গেছে। কিছুদিন আগে নিশ্চয়ই আপনি 2024-25 অর্থ বছরের নতুন বাজেট প্রণয়নের কথা শুনেছেন। 2024-25 অর্থ বছরে বাজেট নির্ধারণ করা হয়েছে প্রায় $68 বিলিয়ন। এই বাজেট প্রণয়নের সাথে বাংলাদেশের $100 বিলিয়ন ঋণের অনেক বড় একটা কানেকশন আছে। বাংলাদেশ সরকার তাদের আয়কৃত অর্থের 80% ট্যাক্সের মাধ্যমে আয় করে, আর 20% আয় হয় বিভিন্ন সার্ভিস বা পরিষেবা প্রদান করে। অর্থাৎ বাংলাদেশ সরকারের আয় যদি 100 টাকা হয়, তাহলে 80 টাকা আয় হয় সাধারণ জনগণের ট্যাক্সের টাকা দিয়ে, আর 20 টাকা সরকার আয় করে বিভিন্ন সেবা সার্ভিস প্রদানের মাধ্যমে। আগামী 1 বছর দেশের কোন খাতে কত টাকা খরচ করা হবে এবং সরকার সেই টাকা কিভাবে কোন খাতে আদায় করবে সেটার একটা হিসেব তৈরি করাকে বাজেট প্রণয়ন বলা হয়। আমরা যেমন আমাদের জীবন পরিচালনার জন্য বিভিন্ন হিসেব করে চলি, ঠিক সেরকম দেশ পরিচালনার জন্য সবকিছু হিসেব করে চলতে হয়। এই হিসেবকেই বলা হয় দেশীয় বাজেট। আমাদের ব্যক্তিগত বাজেট এবং রাষ্ট্রীয় বাজেটের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো আমরা আমাদের আয় দেখে ব্যয় করি আর রাষ্ট্র তার ব্যয় দেখে আয় করার চেষ্টা করে। বিষয়টা খুবই চমকপ্রদ, তাই না? এবারে প্রস্তাবিত বাজেট প্রায় 8 লক্ষ কোটি টাকা। এর মধ্যে 5,32,000 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র রাজস্ব বাজেটের জন্য, অর্থাৎ দেশের বিভিন্ন প্রশাসনিক কার্য পরিচালনা, সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন দেওয়ার জন্য এই বাজেট নির্ধারণ করা হয়েছে। উন্নয়ন বাজেটের জন্য এবার বরাদ্দ করা হয়েছে 2,65,000 কোটি টাকা। তবে দুঃখজনকভাবে এবারে প্রস্তাবিত বাজেটে সবচেয়ে বেশি অর্থ ব্যয় হবে ঋণের সুদ পরিশোধের জন্য। মোট বাজেটের 1,13,000 কোটি টাকা ব্যয় করা হবে ঋণ পরিশোধের জন্য। 2024-25 অর্থ বছরের বাজেটে ট্যাক্সের মাধ্যমে 5 লক্ষ কোটি টাকা আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ সরকার, এবং বাজেটের বাকি 2,56,000 কোটি টাকা সরকার ঋণ নেবে। এই ঋণের 95,000 কোটি টাকা বিদেশ থেকে ঋণ নেওয়া হবে এবং দেশের অভ্যন্তরে 1,61,000 কোটি টাকা ঋণ নেবে সরকার। দেশের অভ্যন্তরে ঋণ নেওয়া মানে কেন্দ্রীয় ব্যাংকে নতুন করে টাকা ছাপানো, আর নতুন করে টাকা ছাপানো মানে মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়া। অর্থনীতিবিদরা বলেন মুদ্রাস্ফীতির ফলে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে মধ্যবিত্ত এবং নিম্নবিত্ত মানুষেরা। এবারের বাজেটের বড় একটা পরিমাণ শুধুমাত্র ব্যয় করা হবে ঋণ পরিশোধের জন্য। আমাদের দেশে ইনকাম ট্যাক্সের চেয়ে ভ্যাটের মতো ট্যাক্সকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ভ্যাট হচ্ছে মূল্য সংযোজন ট্যাক্স, অর্থাৎ আমরা কোনো দ্রব্য কেনার জন্য সরকারকে যে ট্যাক্স দেই সেটাই হচ্ছে ভ্যাট। একজন গরিব মানুষ যত টাকা প্রদান করে, একজন কোটিপতি মানুষও ঠিক একই পরিমাণ ভ্যাট প্রদান করে। আমাদের দেশে সরকার এই ভ্যাটের ক্ষেত্রে বেশি গুরুত্ব প্রদান করে। আমাদের দেশে 78,32,000 মানুষ কর দেওয়ার জন্য উপযুক্ত, কিন্তু এই বিশাল সংখ্যার মধ্যে মাত্র 9 থেকে 10 লাখ মানুষ সঠিকভাবে তাদের ইনকাম ট্যাক্স প্রদান করে। অর্থাৎ আমাদের দেশের ধনী এবং উচ্চবিত্তদের মাঝে প্রায় 87% মানুষই তাদের ইনকাম ট্যাক্স প্রদান করে না। সরকারের উচিত সেদিকে বিশেষ মনোযোগ প্রদান করা, কিন্তু আমরা প্রতিবারের বাজেটেই দেখে আসছি সরকার এই বিষয়ে মনোযোগ না দিয়ে সাধারণ এবং গরিব মানুষের ভ্যাট বৃদ্ধি করছে। ফলে বাংলাদেশের সাধারণ জনগণের উপর করের চাপ প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে। বাংলাদেশের সামর্থ্যবানরা যদি ঠিকমতো কর প্রদান করত, তাহলে সাধারণ মানুষের ভ্যাট বৃদ্ধি করার কোনো প্রয়োজনই হতো না। সরকারের উচিত কর দেওয়ার উপযুক্ত এই বিশাল জনগোষ্ঠীর কাছ থেকে সঠিকভাবে কর আদায় করার ব্যবস্থা করা। তাহলে আমাদের দেশের উপরে যে ঋণের বোঝা ঝুলে আছে সেটা থেকে আমরা খুব তাড়াতাড়ি মুক্ত হতে পারবো। আমি যদি আপনাদেরকে সোজা কথায় বলি, তাহলে আমাদের যে বাজেট প্রণয়ন করা হয়েছে তার মধ্যে প্রায় 14.2% অর্থ শুধুমাত্র বৈদেশিক ঋণ পরিশোধ করার জন্য খরচ করা হবে। অর্থনীতিবিদরা বলছেন এভাবে সরকার যদি সঠিকভাবে ম্যানেজমেন্ট করতে পারে, তাহলে কয়েক বছরের মধ্যেই আমাদের দেশের এই ঋণের বোঝা অনেক হালকা হয়ে যাবে। তবে সঠিকভাবে যদি ম্যানেজমেন্ট করা না যায়, তাহলে কিন্তু কয়েক বছরের মাঝেই এই ঋণ আবার ডাবল হয়ে যেতে পারে, যার ফলে দেশ দেউলিয়া হয়ে যেতে পারে।
এই ভিডিওর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট, ঋণ নিয়ে কি বাংলাদেশের উন্নয়ন করা খুবই জরুরি ছিল? আপনারা নিশ্চয়ই শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দুরবস্থা সম্পর্কে অবগত আছেন। শ্রীলঙ্কার এমন বেহাল দশা হওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে বৈদেশিক ঋণ। বৈদেশিক ঋণ এবং সুদের চাপে তাদের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে এবং সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে মুদ্রা ছাপানোর জন্য পুরো দেশে চরম লেভেলে মুদ্রাস্ফীতি দেখা দেয়। এর ফলে দেশের রিজার্ভ কমে আসে, দিন দিন বাড়তে থাকে ঋণের চাপ। এর ফলে কিছুদিনের মধ্যেই শ্রীলঙ্কা হয়ে যায় একটি দেউলিয়া রাষ্ট্র। বৈদেশিক ঋণ দেশের জন্য সহায়ক মনে হলেও অর্থনীতিবিদরা বলছেন এটা হচ্ছে একটা বিদেশি ফাঁদ, যার মাধ্যমে একটা দেশের অর্থনীতিকে কয়েক বছরের মধ্যেই ধ্বংস করে দেয়া যায়। আপনি যদি বাংলাদেশের সাথে শ্রীলঙ্কার তুলনা করেন তাহলে বাংলাদেশ কিন্তু শ্রীলঙ্কা থেকে খুব বেশি দূরে নেই। শ্রীলঙ্কাও তাদের দেশের উন্নয়ন করার জন্য বিভিন্ন চীনা প্রতিষ্ঠান থেকে অনেক ঋণ নিয়েছিল, যার ফলে তাদের অর্থনীতির আজকে এই অবস্থা। ইতিমধ্যেই আমাদের দেশের অর্থনীতিবিদরা দেশের সরকারকে অনেকবার বৈদেশিক ঋণ সম্পর্কে সতর্ক করেছে, কারণ প্রতিনিয়ত দেশের রিজার্ভ কমে আসছে, ডলারের বিপরীতে টাকার মান কমছে। প্রায় 2 বছর ধরে মুদ্রাস্ফীতি 9% বেশি, যার ফলে মানুষ বাজার দরের চাপে ঠিকমতো নিঃশ্বাস নিতে পারছে না। তার উপরে এই বৈদেশিক ঋণের চাপ। বৈদেশিক ঋণ নিয়ে দেশের অর্থনীতি এমন নড়বড়ে করার কোনো মানেই ছিল না। এমন উন্নয়নের মানে কি যে উন্নয়ন দিয়ে দেশের মানুষ ঠিকঠাক মতো তাদের জীবনযাপন করতে পারে না, উল্টো তাদের মাথাপিছু ঋণ দাঁড়ায় 1.5 লক্ষ টাকা। এবার আপনারাই বলুন, এমন উন্নয়ন সাধারণ মানুষের কি কাজে আসছে? এই উন্নয়ন বিত্তশালীদেরকে আরো বিত্তশালী এবং গরিবদেরকে আরো গরিব বানাচ্ছে।